নমস্কার, নিউজ লাইভ বাংলার সাফ কথায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সাথে এবং আজকে সাফ কথাতে আলোচনা হবে বাংলার প্রসঙ্গ নিয়ে, যেখানে বাংলার পাওয়ার শিফট এবং সেই জায়গাতে দাদা ইন দিদি আউট। কিন্তু কি হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী ভবিষ্যৎ, রাজনৈতিক ভবিষ্যতের পরবর্তী পথ কি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে? দীর্ঘ ৪২ বছরের যে একেবারে সংসদীয় রাজনীতিতে যার একেবারে অ্যাক্টিভ আমরা দেখেছি, যে তার সব সময়ের ক্ষেত্রে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবার কি করবেন, কি ভাবছেন, নেক্সট বা পরবর্তী স্টেপ কি রয়েছে? এছাড়া বাংলার বর্তমানে যে নতুন সরকার এসেছে পালা বদলের পর, সেই নতুন সরকারের আজকে শপথ, গত ৯ তারিখে শপথ গ্রহণের পরই নতুন রকম ভাবে সরকার পরিচালনের কাজ শুরু হয়ে গেছে। এই সমস্ত কিছু থাকবে আজকে আলোচনার মধ্যে। তবে আলোচনাতে যাওয়ার আগে পরিচয় করিয়ে দেবো, আমার সাথে ভার্চুয়ালি থাকবেন অতিথিরা, যার মধ্যে শুরুতেই এই মুহূর্তে জুড়ে গেছেন তৃণমূলের পক্ষ থেকে রয়েছেন তৃণমূল নেতা পার্থ সারথী গুহ। আমি পার্থদাকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে এই মুহূর্তে জুড়ে গেছেন বিজেপির পক্ষ থেকে মনীষা সরকার রয়েছেন আমার সাথে। মনীষা দি স্বাগত। এবং এই মুহূর্তে জুড়ে গেছেন সুকান্ত মজুমদার, ডক্টর সুকান্ত ঘোষ এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে জুড়ে গেছেন। স্বাগত জানাচ্ছি সুকান্ত দাকেও। শুরু করবো আলোচনা। তবে আলোচনাতে যাওয়ার আগে, মমতা বন্দ্যোপাধ্যায় পরাজয় এবং সেই পরাজয়ের পর জোটের আহ্বান রেখেছেন, যদিও সেই জোটে সাফ না করে দিয়েছেন সিপিএম, কংগ্রেস থেকে শুরু করে অন্যান্যরাও। মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র জয়ন্তীর দিনে ঠিক কি বললেন, প্রথমে শোনাবো। বাংলার যত রাজনৈতিক বিরোধী দল আছেন, তৃণমূল কংগ্রেসের থেকে আমি আবেদন জানাচ্ছি, যদি মনে হয় আবেদনটা গ্রহণযোগ্য করবেন, তা নাহলে করবেন না, এটা আপনাদের অধিকার। কিন্তু আবেদন জানাতে তো কোনো অসুবিধে নেই। সহ সমস্ত ছাত্র সংগঠন, যারা বিজেপির সংগঠনের দ্বারা এসইউসি ছেলেদের আপনারা দেখেছেন, ছেলে মেয়েদের কলকাতা ইউনিভার্সিটিতে কিভাবে মারা হয়েছে, সহ সমস্ত স্টুডেন্ট ইউনিট, ছাত্র যৌবন, এনজিও, বিজনেসম্যানরা করবে না, বিকজ তাদের ইন্টারেস্ট আছে, ভেস্টেড ইন্টারেস্ট আছে। কিন্তু সাধারণ মানুষ আসবেন, তাদের সবাইকে নিয়ে আমি বলবো জোট বাঁধুন। আমরা সবাই চাই একটা যৌথ প্ল্যাটফর্ম তৈরি হোক, যে প্ল্যাটফর্মে অল পলিটিক্যাল পার্টি যারা বিজেপির এগেনস্টে, এমনকি আপনারা যদি বলেন লেফটিস্ট, আমার কোনো ইগো নেই, আমি সবাইকে নিয়েই চলতে চাই। এবং আজকে যা অবস্থা, বিজেপিকে যদি রুখতে হয়, লেফটিস্ট সবাইকে, আল্ট্রা লেফট সবাইকে, আমাদের তৃণমূল কংগ্রেস আমরা কথা দিচ্ছি, ন্যাশনাল পার্টি সবাইকে, যার যতটুকু শক্তি আছে, দিল্লিতেও যেমন আমরা লড়াই করব, তেমনি বাংলাতেও আসুন আমরা জোট বাঁধি। যদি কেউ এ ব্যাপারে কোনো রাজনৈতিক দল আমার সাথে কথা বলতে চান, আমি 4টে থেকে 6টা পর্যন্ত অ্যাভেলেবেল আছি অফিসে, আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদের সাথে কথা বলবো। আমার মনে হয় এটা আমি একটা রবীন্দ্রনাথের সামনে দাঁড়িয়ে এই আবেদনটা সবার কাছে রাখলাম। এখন কিন্তু এটা ভাবার সময় নয় আমি কে ওকে, এনিমিজ এনিমিজ মাই ফ্রেন্ড, এটা ভাবার সময় নয়। আমাদের ফার্স্ট এনিমি হচ্ছে বিজেপি, রাজনৈতিকভাবে যারা দেশের ভালো চায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনলেন, এবং সেই বক্তব্যতে এখন কেউ কোনো রকম ভাবে শত্রু নয়, সকলকে একসাথে কাছে ডাকার বা সকলে মিলে সংঘবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি শুরুতেই যাব, কলকাতা থেকে জুড়ে গেছেন তৃণমূল নেতা পার্থ সারথী গুহ। পার্থদা, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বক্তব্য, কোথাও গিয়ে কি ঘর গোছানো বা ঘুরে দাঁড়ানোর চেষ্টা, কি বলবেন? আগামী দিনে কি প্ল্যানিং রয়েছে আপনাদের দলনেত্রীর? দেখুন, একটু আগে আপনি যেটা বলছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ৪২ বছরের রাজনৈতিক ইতিহাস আমরা এই বর্তমানে দাঁড়িয়েও ইতিহাসে আমাদের ফিরে যেতে হয়। আমরা অনেকে ইতিহাসের ভক্ত, ইতিহাস সাবজেক্টটা আমাদের প্রিয়। এখানে রাজনৈতিক ইতিহাসে যদি বলি, ১৯৭২ থেকে ৭৭ জাতীয় কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন ছিল। সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে ৭২-এর ভোটকে সিপিআইএম, তৎকালীন বিরোধী দল সিপিআইএম জ্যোতি বসুদের নেতৃত্বাধীন, তারা মনে করেছিল এই ভোট রিগিং করে, চুরি করে সিদ্ধার্থ রায়রা জিতেছে। তারা 5 বছর বিধানসভা বয়কট করেছে সিপিআইএম। তারপরে
1977 সালে দেখা যায় সিপিআইএম এই রাজ্যের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে। অর্থাৎ কোনো একটা জায়গায় সিপিএম যে কথাটা বলেছিল তৎকালীন সিদ্ধার্থ রায় সরকারের বিরুদ্ধে, সেটা হয়তো সত্যি প্রমাণিত হয়েছিল। যদিও জনতা দলের একটা ভূমিকা ছিল, ইন্দিরা বিরোধী একটা হাওয়া ছিল, সেটা আলাদা ব্যাপার। তারপরে ত্রিপুরায় সন্তোষ মোহন দেব নেতৃত্বে, সন্তোষ মোহন দেবের 1991 সালে খুব সম্ভবত তৎকালীন ক্ষমতাসীন সিপিএম কে হারিয়ে জাতীয় কংগ্রেস 5 বছরের জন্য ক্ষমতায় ফিরেছিল। সমীর রঞ্জন বর্মন বা সুধীর রঞ্জন বাবুরা ওই সময় ত্রিপুরা কংগ্রেসের মুখ্যমন্ত্রী বা নেতৃত্বে ছিলেন, কিন্তু তারপরে 5 বছর পর ওয়াশ আউট হয়ে যায় সিপিএম এর কাছে। আমি কিন্তু সিপিএম এর প্রশংসা করতে এটা বসিনি। আমি যেটা বলতে চাইছি, আমার বক্তব্য যে তৃণমূল কংগ্রেস এই ভোটে হেরে গেছে, তার এই ভোটে মানে যেভাবে হোক আমরা মানছি যে এই ভোটে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ইলেকশন কমিশন থেকে শুরু করে বিভিন্ন গণনার ক্ষেত্রে অনেক কারচুপি আমাদের অভিযোগ আছে। কিন্তু তা সত্ত্বেও একটা কথা বলে যে আপনি জো জিতা ওহি সিকান্দার। এখন সিকান্দার হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজপাটে নবান্নে বসেছেন, এটা তো অস্বীকার করার জায়গা নেই। আমার বক্তব্য উনি বসুন, ওনার একটা হানিমুন পিরিয়ড চলবে, যে কোনো সরকারের একটা হানিমুন পিরিয়ড চলে, 6 মাস থেকে 1 বছর মানুষ দেখবে যে বিজেপি সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে, মানে তারপরে আবারও আপনারা ক্ষমতায় আসবেন এমনটাই আশা না, রাখছেন বা সম্ভাবনা রয়েছে? অবশ্যই আশায় তো মানুষ বাঁচে, আশায় মানুষ, আশা না থাকলে মানুষ বাঁচবে কি করে? আমার ধারণা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সংঘবদ্ধভাবে আবার আন্দোলন গড়ে তুলে একটা জায়গা তৈরি করবে। বেশ, আমি বিজেপির থেকে তো এর উত্তর নেব, তবে একটু আমি সিপিএম এর কাছে যাবো। এই মুহূর্তে সিপিএম এর থেকে শুভজিৎ সরকার রয়েছেন আমার সাথে। শুভজিৎ দা, স্বাগত আপনাকে। এবং গত রবীন্দ্র জয়ন্তীর দিনেই আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন এই আহ্বান, তার পরিপ্রেক্ষিতে পাল্টা একেবারে রাজ্য সম্পাদক আপনাদের জানিয়ে দিলেন পরিষ্কারভাবে যে কোনো রকম ভাবে জোট নয়। যে বামকে তাড়িয়েছিল, 34 বছরকে হাঁটিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আপনাদের সাথেই জোটে আহ্বান রেখেছেন। কিভাবে দেখছেন শুভজিৎ দা? দেখুন, 4 তারিখে যে নির্বাচনের ফলাফল বেরিয়েছে, এই ফলাফলের বেরোনোর পর থেকে নিশ্চিতভাবে একটা রাজনৈতিক দল ক্ষমতায় এসছে এবং বাকিরা বিরোধী হয়েছে। কিন্তু সব থেকে অবাক কাণ্ড বিষয় হচ্ছে, যারা প্রধান বিরোধী দল হয়েছে, মানে অন্তত সংখ্যা তত্ত্বের বিচারে তাদের কোনো লোককে কিন্তু আমরা এলাকায় পাচ্ছি না। আমি যে এলাকায় থাকি, ধরুন সোনারপুর উত্তর বিধানসভা, এই বিধানসভা একটা বড় অংশের ভোট মানুষ কিন্তু তৃণমূলকে ভোট দিয়েছে বিজেপি থেকে বাঁচার জন্য। বিজেপি বিরোধী ভোট তৃণমূলে গেছে, আমরা সেখানে থার্ড হয়েছি। কিন্তু যারা যেই বুথগুলোতে তৃণমূল লিড পেয়েছে, ম্যাসিভ লিড পেয়েছে, খালি মাইনরিটি এলাকা বলছি না, মাইনরিটি এলাকা বাদ দিয়েও যে বিভিন্ন অন্যান্য বুথ আছে, সেই বুথগুলোতে কিন্তু তৃণমূলের কোনো কর্মী নেই, এজেন্ট নেই, সবাই হাওয়া। রেদার যারা সকালবেলা 12টা অবধি জয় বাংলা বলছিল, তারা বিকেল 4টার পর থেকে কিন্তু জয় শ্রীরাম বলছে। কিন্তু আমরা যারা লাল ঝান্ডার পার্টি করি, সিপিএম পার্টি করি, যারা সকালে বুথে বসছি, আমরা প্রচার করেছি বাম প্রার্থীর হয়ে, বিজেপির বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করেছি, আন্দোলন করেছি, বিজেপির বিরুদ্ধে প্রচার করেছি, কথা বলেছি, যেমন তৃণমূলকে হারানোর কথা বলেছি, একই কায়দায় বিজেপিকে হারানোর কথা বলেছি। আমরা কিন্তু বেহাল তবিয়ে রাস্তায় রয়েছি, মানুষের কাছে গেছি। আমাদের সাথে যে রাজনৈতিকভাবে বিজেপি আমাদের উপর চড়া হতে আসেনি এমনটা নয়, তারাও চেষ্টা করেছে। কিন্তু মানুষের মধ্যে আমাদের গ্রহণযোগ্যতা আছে, মানুষ আমাদেরকে ভোট কিছু অংশ হয়তো তৃণমূল থেকে কম দিয়েছে, কিন্তু আজ দাঁড়িয়েও এই পরিবেশের মধ্যে বামপন্থীরা কিন্তু রাস্তায় আছে, আক্রান্ত কর্মীদের পাশে যাচ্ছে। তৃণমূলের সমর্থক, তৃণমূলের যারা কর্মী, যারা নাকি হয়তো পয়সা পাই, লুট করেনি, বাড়ির টাকা মারেনি, চাকরির টাকা মারেনি, দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত নয়, সেই মানুষগুলোর উপর চড়া হচ্ছে কারা? চড়া হচ্ছে সেই তৃণমূলরা যারা সকালবেলা তৃণমূল ছিল, রাত্রিবেলা হয়ে গেল বিজেপি। এবং আমার কথা খুব স্পষ্ট, এখন রাজনীতিতে ভাষ্যটা খুব পরিষ্কার, এখানে হয় আপনি বামপন্থী, নয় আপনি ডানপন্থী, এর বাইরে কোনো কিচ্ছু নেই। যারা অন্য কথা বলছে তারা এখানে আগাছা ছাড়া কিচ্ছু নয়। এখানে পশ্চিমবঙ্গের রাজনীতির ম্যাপ, রাজনীতির যে ভাষ্য, সেই ভাষ্যটা পরিষ্কার হয়ে গেছে, হয় আপনি বিজেপির সাথে, নয় আপনি সিপিএম বামপন্থী, আইএসএফ এই ধর্মনিরপেক্ষ শক্তি বা কংগ্রেস এদের সাথে। তৃণমূল পার্টিটা পশ্চিমবঙ্গ থেকে ইতি হয়ে গেছে। এবং আমি আপনাকে বলছি, তৃণমূলের পার্টি অফিস খোলার লোক নেই,
আমি আমার পাড়া দিয়ে বলছি, তৃণমূল পার্টি অফিস খোলার লোক নেই। কিন্তু কিন্তু শুভজিৎ সেই কেউ যে জায়গায় যারা 80 বলছিল জন তাদের তৃণমূল, জয়ী তৃণমূল, বিধায়ক সেই 80 জন তাদের জয়ী প্রার্থী রয়েছেন এখনো পর্যন্ত, তারপরেও কিভাবে আরে আমি বলছেন তো যে সেটাই তৃণমূলের বলছি, লোক নেই? আমি আপনাদের কথা বলছি। 80 জন খালি নয়, ওদের 80 জন এমএলএ আছে, ওদের এখনো 40 জনের উপর সংসদ আছে, 29 জন লোকসভার এমপি আছে, 12 জনের মতো বোধহয় ভুল না করলে, ওদের 12 তার একটু বেশি রাজ্যসভায় সাংসদ রয়েছে। এত কিছু নিয়েও যাদের কর্মীদের বাঁচাতে পারে না, ভোটারদের বাঁচাতে পারে না, এখান থেকে স্পষ্ট যেই মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম কে পশ্চিমবঙ্গ থেকে নিশ্চিহ্ন করার জন্য, ওনার হাতে সুদীপ্তর রক্ত আছে, মইদুলের রক্ত আছে, ওনার হাতে প্রদীপ্তার রক্ত আছে, ওনার হাতে কমল খান রক্ত আছে, ওনার হাতে অনিশ খানের রক্ত আছে, একাধিক লোকের রক্ত আছে। সিপিএম কে নিশ্চিহ্ন করার জন্য যা যা করার উনি করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও সিপিএম তো নিশ্চিহ্ন হয়নি, বরঞ্চ সিপিএম গলার কলার তুলে এলাকায় হাঁটছে। এবং কিন্তু শুভজিৎ দা সেই পশ্চিমবঙ্গের জায়গায় রাজনীতিটা আপনাদের খুব পরিষ্কার। দুজন মমতা এখানে আর অন্য বন্দ্যোপাধ্যায় বা কিছু নেই। তৃণমূলের 80 জন, আমি তো আবারও বলছি, 80 জনের মধ্যে পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টিটা যে পার্টি নয়, এটা যে একটা পুরোপুরি টাকা পয়সা ক্ষমতা এগুলোকে কেন্দ্র করে একটা দল ছিল, যার রাজনীতিকে ধ্বংস করেছিল। পশ্চিমবঙ্গের রাজনীতি, আদর্শ নীতির রাজনীতি, এই রাজনীতিকে ধ্বংস করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। আজকের দিনে দাঁড়িয়ে আমি আপনাকে বলছি, 80 জন এমএলএ, তো তার মধ্যে কজন কত কত বেসুরো গাইছে। তৃণমূলের 80টা এমএলএ থাকবে না, এই পুজো অব্দি তৃণমূলের এমএলএ হয়তো দেখবেন হাফ হয়ে যাবে, আর তারপরে সাপ। পশ্চিমবঙ্গে যদি আপনি বিজেপির পক্ষে হন তাহলে বিজেপির পক্ষে, আর আপনি যদি সরকারের বিরুদ্ধে হন তাহলে আপনি বামেদের পক্ষে। এর বাইরে আর কোনো ন্যারেটিভ বেশ নেই। বেশ আমি হয় আপনি আসবো বাম, আমি নয় আসবো আপনি ডান। এই যে তরজা লেগেছে, একদিকে 80 এবং অন্যদিকে 2, কার অস্তিত্ব টিকে থাকবে আর কার থাকবে না, আমি একটু বিজেপির থেকে উত্তর দেবো। এই মুহূর্তে আমার সাথে জুড়ে গেছেন মনীষা সরকার, এসসি মোর্চার জেলা সভাপতি শিলিগুড়ি থেকে। মনীষাদি, মনীষাদি, তৃণমূল তারা স্বপ্ন দেখছে আবারও তারা ক্ষমতায় ফিরবে, অন্যদিকে বামেরাও কিন্তু সেই জায়গায় এক কাট্টা। মনীষাদি, আপনারা একটা কথা জানবেন যে আমাদের বিরোধী দলনেতা, আমাকে একটু বলতে দিন, আমাদের বিরোধী দলনেতা বলেছিল যে স্যান্ডেল গেঞ্জিতে যেই দিন পকেট হবে সেই দিন মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হবে। আপনারা বলার কথা বলেন কিন্তু শোনার ক্ষমতা রাখেন না। সেখানে গিয়ে আজকে যাদের মাথায় চুল নেই তারা চিরুনি নিয়ে ঘুরছে, যাদের সংখ্যা নেই তারা যদি স্বপ্ন দেখে যে সরকার করবে, সেটা হাস্যকর ছাড়া কিচ্ছু না। আর বিরোধী দলনেতা যে মমতা ব্যানার্জি যেভাবে হেরে গেছে, বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে যেভাবে বর্জন করেছে, তিনি আর মাথা চাড়া দিয়ে উঠতে পারবেন না। আর এখন আমরা শাসক দলে এসেছি, বাংলার মানুষ আমাদেরকে ভোট দিয়েছে উন্নয়ন করার জন্য, সাধারণ মানুষের সুরক্ষার জন্য, যারা 26,000 চাকরি কেড়ে নিয়েছিল তাদেরকে রিটার্ন চাকরি দেওয়ার জন্য, যেই যুব সমাজকে আজকে ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে মমতা ব্যানার্জি, যাদের ভবিষ্যৎ করবার জন্য। আমাদের কাজ এখন উন্নয়ন করা। কে সিপিএম কে তৃণমূল কি করছে সেটা আমাদের এখন দেখার বিষয় না, তারা অপ্রাসঙ্গিক, পুরোটাই অপ্রাসঙ্গিক। এবং বাংলার মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে, এদেরকে বর্জন করেছে। যারা লক্ষ্মীর ভান্ডার নিয়ে এত কথা বলেছে, সেই লক্ষ্মীরা আজকে নবান্ন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে এই তৃণমূল সরকারকে। এবং এতদিন দেখেছেন যে মমতা ব্যানার্জি যখন শাসক দলে ছিলেন তখন মমতা ব্যানার্জির ফটো ছিল বড়, এবং কবিগুরু রবীন্দ্রনাথের ফটো দেখা যেত না, পায়ের নিচে থাকতো। কিন্তু মমতা ব্যানার্জি যখন আজকে বিরোধী দলে আছে তখন উনার ফটো ছোট এবং কবিগুরু রবীন্দ্রনাথের ফটো বড়। এটাই পরিবর্তন, বাংলার মানুষ পরিবর্তন চেয়েছিল, এখান থেকে মমতা ব্যানার্জির পরিবর্তন শুরু এবং পতন শুরু। আর তিনি বলছেন যে জোটের কথা, হয়তো তৃণমূল ভুলে গেছে যে তাকে চুলের মুঠি ধরে হাত ভেঙে দিয়েছিল এই সিপিএম সরকার, কি অত্যাচার করেছিল। আজকে তাদের সাথে জোট করতে চাইছে, সিপিএম তৃণমূল একসঙ্গে জোট করতে চাইছে একমাত্র বিজেপিকে রুখতে। কিন্তু তারা ভুলে গেছে যে সিপিএম তৃণমূল যতই জোট করুক না কেন, আইএসএফ যতই জোট করুক না কেন, বিজেপিকে রোখা যাবে না। কারণ বিজেপি সাধারণ মানুষের মনের ভেতরে আছে, সাধারণ মানুষ তাদেরকে ভালোবাসে, এবং পশ্চিমবাংলায় উন্নয়নের সাথে এই বাংলায় মানুষ বিজেপিকে স্বাগত করেছে, তারা ভুলে যাচ্ছে এটা। বেশ, আমি একটু এবার রাজনৈতিক বিশ্লেষক সুকান্ত দা রয়েছেন, ডক্টর সুকান্ত ঘোষ। সুকান্ত দা, 3 দলের আমরা 3 রকম মতামত আমরা পেলাম, শুনলাম, এবং এই একদিকে জোটের আহ্বান, অন্যদিকে স্বাভাবিকভাবে সকলেই না, সেইটাকে সাড়া দিলেন না। তবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন রবীন্দ্র জয়ন্তীতে, সেই বক্তব্য একেবারে পরিষ্কার হয়ে গেছে যে তিনি আবারও কোথাও গিয়ে ঘর গোছানোর চেষ্টা করছেন। কি হবে, কি হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ার? দেখো, রাজনৈতিক ক্ষেত্রে ভবিষ্যৎবাণী খুব একটা কাজে অনেক সময় লাগেও না, কিন্তু তুমি দেখবে দেয়ালে পিঠ যখন ঠেকে যায় তখন কিন্তু কোনোভাবে মানুষ সেখান থেকে পরিত্রাণের চেষ্টা করে।
এবং মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিন বামেদের কথা বলেছিল, ঠিক ছিল, আমি ধরে নিই। আলট্রা বামদের বিরুদ্ধে কিন্তু প্রথম থেকেই তিনি মানে কুঠারাঘাত করেছিলেন। মানে তোমার মনে আছে, হুম একটা ন্যাশনাল লেভেলের টিভি চ্যানেলে একটি মেয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করেছিলেন ওনাকে। ওকে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় একটা আলট্রা বাম মাওবাদী বলে দাগিয়ে দিয়েছিল, এবং সেই টিভি চ্যানেলে অনুষ্ঠান ছেড়ে তিনি বেরিয়ে গিয়েছিলেন, হুম এবং সেই স্মৃতি এখনো টাটকা। সুতরাং আলট্রা বামদের তিনি আবার নেবেন কিভাবে, এটা বুঝতে পারলাম। এবার দ্বিতীয় কথা, বামদের 2011 সালে বেসিক্যালি 41% মতো ভোট ছিল। সেটা 2024 সালে কত শতাংশ আছে শুভজিৎ ভালো মতো জানে। হুম কিন্তু যেটা সিপিএম সহ অন্যান্য বামপন্থী দলগুলোর যেটা বিষয়, যে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু তার সরকার আপাদমস্তক দুর্নীতিতে নিমজ্জিত, হুম সেই সরকারের সঙ্গে ওনারা কোনো জোট করবেন না, স্বাভাবিক। কিন্তু ইন্ডিয়া জোটে যখন গিয়ে দেখা যায় যে বামপন্থীরা ওখানে গিয়ে কিন্তু তৃণমূলকে সঙ্গ পায়নি। বহু ক্ষেত্রে বিজেপির বিভিন্ন বিল পাশের ক্ষেত্রে পার্লামেন্টে তৃণমূল সহায়তা করেছে, বামপন্থী এবং কংগ্রেসরা বলেছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস কতটা করা যাবে, কারণ এর আগেও দিল্লির বহু ইন্ডিয়া যে জোটের বৈঠক, সেখানে অনুপস্থিত ছিলেন, এবং তিনি এখন গিয়ে বলছেন বামেদের মানে সাহায্য প্রয়োজন বা জোট করা প্রয়োজন। হুম এবার দেখো, জোট তো মানে সব সময় হয়েছে, 1977 সালে হয়েছে, 1978 সালে হয়েছে, এবং 2004 সালে আমরা ইউপিএ কে দেখেছি, পরবর্তীকালে এনডিএ কে দেখেছি। কিন্তু জোট তার একটা নির্দিষ্ট লক্ষ্য ছিল। এবার এই জোটের সেটা তো আমার আহ্বান, এখানে একটা প্রশ্ন, এই যে জোট নিয়ে যখন আলোচনাটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে জোটের আহ্বান করেছেন সেটা কি ধরনের? আমি যদি দুটো ভাগ করি, একদিকে হচ্ছে বিধানসভা কেন্দ্রিক, যদি বিধায়কদের নিয়ে জোট করতে হয় তাহলে সিপিএম, কংগ্রেস বা আদার্স দুই 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 করে যদি ধরি তাহলে 6 জন। সেই জোট কি আদৌ তিনি চাইছেন? সেই জোট করলে তো খুব একটা লাভ হবে বলে আমার মনে হয় না। ঠিক অন্যদিকে দাঁড়িয়ে যারা রাস্তায় যে সমস্ত কর্মীরা রয়েছেন তাদেরকে নিয়ে জোট, ঠিক কোন জোটটা তিনি এই মুহূর্তে চাইছেন? দেখো, বিজেপি এবং বামপন্থীরা এবং কংগ্রেস, তারা যে সংখ্যক সিট পেয়েছে আলাদাভাবে লড়ে, হুম সেটা অনেক বেশি। তুমি এর আগে বিধানসভা নির্বাচনে শূন্য ছিল। হুম এবার সেখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি যেটা আহ্বান করছেন, চেষ্টা করছেন ইন্ডিয়া জোটের প্রাসঙ্গিকতা একটু বৃদ্ধি করা, এবং অখিলেশ যাদবকে তিনি কিন্তু বেসিক্যালি তার বাড়িতে এসেছিলেন। হুম এবার তিনি চাইছেন কোনোভাবে রাজনীতিতে ভেসে থাকা, কারণ দেখো, হুম হুম মানে ক্ষমতার কেন্দ্রে থেকে হুম কেউ কিন্তু ক্ষমতার বাইরে যেতে চায় না। সেটাই তিনি চাইছেন, যে ক্ষমতার কেন্দ্রে না থেকেও অন্তত পেরিফেরিতে যেন থাকা যায়। এই কারণে বামের হাত ধরতে চাইছেন। কিন্তু ওই যে আবার বললাম, তাকে বিশ্বাসযোগ্যতা কতটা, সেটা কিন্তু অনেকেই তার বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দিহান। তিনি কি আদৌ এই ইন্ডিয়া জোটের বিভিন্ন কর্মসূচিতে থাকবেন? তিনি কি সর্বতোভাবে ইন্ডিয়া জোটকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন? যখন তিনি মসনদে ছিলেন তখন তো তিনি তা করেননি। হুম সুতরাং তার বিশ্বাসযোগ্যতার একটা কিন্তু অভাব রয়েছে। এবং তৃণমূল কংগ্রেসের এই জাস্ট ক্ষমতা থেকে যাওয়ার পরে যে ধরনের অভিযোগ তৃণমূল কংগ্রেসের ভেতরে মুখপাত্ররা করছেন, হুম সেটা যদি সত্যি হয়ে থাকে, এবং এই দুর্নীতি যদি আরো বেশি করে ফাইলগুলো খোলেন আমাদের নতুন মুখ্যমন্ত্রী, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস দলটির মানে খুব বেশি প্রাসঙ্গিকতা থাকবে কিনা, কারণ এখন বিরোধী দল হিসেবে তৃণমূল কংগ্রেস, হুম এবং সেটা কতটা পারবেন, কারণ শোভনদেব বাবুর মতো নিপাট একজন ভদ্রলোককে সামনে আনা হলো, হুম কিন্তু হুম তিনি কতটা ভোকাল, কারণ শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে যে ভূমিকা পালন করছে, কারণ এখনকার রাজনীতিটা অন্যরকম। রাজনৈতিক সংস্কৃতিতে ওই মানে খুব বেশি মিনমিন করে কথা খুব বেশি কাজে লাগে না। হুম তোমাকে কিছু বিধায়কদের নিয়ে বলতে হবে, প্রতিবাদ করতে হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে ওই জায়গাতেই, যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন কোণঠাসা। তিনি একেবারে কিন্তু এতদিন অক্সিজেন কেন্দ্রে ছিল খুঁজে বিজেপি, পাচ্ছেন। এখন রাজ্য বিজেপি, এই যে লড়াইটা সেটা যে কতটা কঠিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, আমি আসবো এই প্রশ্নের উত্তরে। তবে সময় একটা বিরতির, ফিরবো বিরতির পর, সঙ্গে থাকুন। নিলাম বিরতির পর আবারও চলে যাব আলোচনাতে। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন অতিথিরা। আমি শুরুতেই আবারও যাব তৃণমূলের কাছে, পার্থদার কাছে। পার্থদা, এই যে জোটের কথাই যখন হচ্ছে তখন কি ধরনের জোট চাই, আমার প্রথম প্রশ্ন থাকলো। এবং দ্বিতীয়ত, এই যে লড়াইটা আপনাদের বিজেপির বিরুদ্ধে, সেই লড়াইটা এবারে এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক কতটা কঠিন আপনাদের কাছে, কারণ ডাবল ইঞ্জিন সরকার?
দেখুন, ডবল ইঞ্জিন সরকার নিশ্চয়ই, যে কোনো লড়াই খুবই কঠিন। রাজনৈতিক লড়াই কোনোদিনই খুব সোজা হতে পারে না, সোজা সাপটা নয়। কিন্তু যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসেবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অতীত ট্র্যাক রেকর্ড যদি দেখে, মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর 34 বছরের যে শাসন, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে তাকে উৎখাত করতে কেউ পারত না। এবং সিপিএম আজকে যে কথাটা বলছে, আমরা আন্তরিকভাবে সিপিএম সহ অন্য বাম দলগুলোর কাছে মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন করেছেন এবং কংগ্রেসের কাছে তো আছেই। আমার যেটা বক্তব্য, এই ধর্মনিরপেক্ষ আদর্শের ক্ষেত্রে কংগ্রেস, সিপিএম, তৃণমূল এরা কিন্তু প্রত্যেকেই এই একটা এজেন্ডায় অন্তত এক জায়গায় আছে, সেটা যে ভাবেই বলুক। আর সিপিএম এর যে অংশের ভোটটা ছিল এই রাজ্যে, সিপিএম প্রধান বিরোধী দল ছিল। 2011 হেরে যাওয়ার পরেও সিপিএম এর 40% ওপর ভোট ছিল। আজকে বিজেপির যে ভোট বৃদ্ধি, সেটা তো সিপিএম এর একটা ব্যাপক ভোট বিজেপিতে গেছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। আর আমাদের বন্ধু যিনি বলছেন, বামপন্থী বন্ধু, তার প্রতি সম্মান রেখে আমি বলছি, আজকে বামপন্থীরা যে আজকে তৃণমূলের কর্মীরা মার খাচ্ছেন, তাদের অফিস দখল হচ্ছে। আজকে বামপন্থীদের কিন্তু কোনো জায়গায়, আমি অনেক জায়গায় দেখেছি বামপন্থীরা পুনরায় তাদের অফিস ফিরে পাচ্ছেন, ভালো, সেটা সুষ্ঠু গণতন্ত্রের পক্ষে। কিন্তু বামপন্থীরা কেন বিজেপি বিরোধী, তৃণমূল বিরোধিতা কেন, বিজেপি বিরোধিতায় তারা সোচ্চার হলেন না কেন? বিজেপিকে আটকাতে আমি উত্তর নেব, সুজিত দা উত্তর নেব। প্রথম কথা, ওনাকে বুঝতে হবে যে উনি এত বড় বড় কথা বলছেন না, তৃণমূল কর্মী মার খাচ্ছে অমুক তমুক, ওনার এখানকার যে বুথের যে প্রেসিডেন্ট, ঠিক আছে, তাকে পাওয়া যাচ্ছে না। এখানে এলাকায় ওনার লোকজন যখন মার খাচ্ছে না, আমরা যাচ্ছি। দেখুন, একটু মাটিতে নেমে কথা বলতে হবে তো। যারা যে তৃণমূলের মুখপত্ররা আমাদের সঙ্গে ডিবেট করতে আসতো, তারা এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় গালাগালি করছে। আমরা কিন্তু গালাগালি করছি না, আমি বাস্তব কথা বলছি। আমরা দেখে অবাক হয়ে যাচ্ছি, এটা কি রাজনীতি যে সকালবেলা এক কথা, রাত্রিবেলা এক কথা। বেলেঘাটা থেকে নির্বাচিত আমাদের প্রধান মুখপাত্র কুণাল ঘোষ বেলেঘাটায় গিয়ে, আরে আপনাদের এমএলএ নেই, এমএলএ হয়ে গেছে, আপনাদের এমএলএ বাড়ি ছাড়া, আপনাদের এমএলএ বাড়ি ছাড়া। আমরা বলছি তৃণমূল লোকেদের যে আপনারা পার্টিকে চাকরি দেন, অসুবিধা নেই, আমরা সুরক্ষা দেবো, লোক নেই বুথে। তৃণমূলের লোকেরা বলছে আমরা আর তৃণমূল থাকবো না, আমরা মমতা ব্যানার্জি জোটের কথা বলছেন, চলে চলে মাসুদ ভাই যেটা হয় সেটা হয়ে যাচ্ছে। হাতির দাঁত দেখানো একটা, খাওয়ার একটা। এরা দেখাচ্ছে একটা যে আমরা টিভি শোতে এসে দ্বন্দ্ব করছি, আর তাদের দলনেত্রী মমতা ব্যানার্জি তারা জোটের কথা বলছে যে বিজেপিকে যেন আটকানো যায় বাংলায়। আরে বিজেপিকে আটকাতে পারবেন না দাদা, আপনাদের সময় শেষ। মানুষরা বর্জন করে দিয়েছে, আপনাদের ফেলে দিয়েছে। লক্ষ্মীর ভান্ডার নিয়ে চেঁচাতেন তো আপনারা, যুব সাথী নিয়ে চেঁচাতেন তো আপনারা, যুব সাথীর ইয়াং জেনারেশন আপনাদেরকে বর্জন করেছে, লক্ষ্মীর ভান্ডারের মহিলারা আপনাদেরকে বর্জন করেছে। লজ্জা থাকা উচিত আপনাদের। লোকগুলো ঘর ছাড়া, তাদের বাড়িতে গিয়ে আমরা দেখা করে আসছি। আপনাদের লজ্জা নেই। তৃণমূল বিজেপি নির্বাচনে আমরা গেছি। আজকে যদি আমার কথা, আমরা চাইছি বাংলার রাজনীতিতে নেগেটিভ সেট হয়ে গেছে। আপনি বাম না আপনি ডান, মাঝামাঝি আগাছা নেই, সব আগাছা হওয়া। আপনারা গলা ফাটাচ্ছেন কারণ একমাত্র বিজেপি সরকার আগাছা উনি জানলা, বিজেপি সরকার এবার একটা করেছেন। আমি এবার একটু পার্থদার কাছে আবারও আসবো। পার্থদা, এই যে অভিযোগ বারবার উঠছে যে আপনাদের নাকি কোনো লোককে আজকে মাঠে ময়দানে দেখা যাচ্ছে না, বা যারাই আজকে হারার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পার্টিকুলারলি মুখ খুলছেন, কেন এই ধরনের বিষয়বস্তুগুলো কেন তৈরি হয়েছে? দেখুন, যারা মুখ খুলছে তাদের দল সাসপেন্ড করেছে, 6 বছরের জন্য তাদের বহিষ্কার করা হয়েছে দল থেকে, আপনারা জানেন, এক্সপেল করা হয়েছে। হ্যাঁ, এবং যারা মুখ খুলছে তার সুখের পায়রা কিছু সব জায়গাতেই থাকে, যে ভালো সময় দলের পাশে থাকবো, আর দল হেরে গেছে আমরা দলের নামে আজে বাজে কথা বলবো। কিন্তু দলের অধিকাংশ নেতা কর্মী এখনো এক কাট্টা আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে তারা বার্তা দিয়েছেন আগামী 2029-এর যে লোকসভা নির্বাচন, তাকে পাখির চোখ করে ঝান্ডা লাগাচ্ছে না, তৃণমূলের ঝান্ডা লাগাচ্ছে না কেউ, আপনার দলের নেতারাই লাগাচ্ছে না, কেউ ভয়ে লাগাচ্ছে না।
যে ওদেরকে 2029 রাস্তায় যেন লোকসভা চোর না বলা নির্বাচনের হয়, আগে পাবলিক যেন কেলিয়ে না দেয়, তার ভয়ে আপনাদের নেতা কর্মীরা লুকিয়ে আছে। কোন গর্তে লুকিয়ে আছে খুঁজে বেড়ান, খুঁজে বেড়ান। না, যার জন্য আমাদের মমতা লোকরা ব্যানার্জি কেন আজকে জোটের লুকিয়ে কথা থাকবে বলছে, কেন? সিপিএম এর সাপোর্ট নিতে চাইছে। আপনারা না, বড় না, বড় না, কথা বলছেন সিপিএম এর টিভি মতো শোতে এসে, দলকে আমাদের লজ্জা করে না তৃণমূল আপনাদের? কংগ্রেস সরাতে আপনার পেরেছে। লজ্জা করে না? না না, সিপিএম কে তো আমরা আপনারা সরিয়েছি, এতদিন তৃণমূল সরকার কংগ্রেস চালাচ্ছেন সরিয়েছে। পুলিশকে হাতিয়ার করে, কোনো আমি নেতা কর্মী অ্যাঙ্কারকে নেই বলবো, আপনাদের আমাকে কাছে। 2 মিনিট বলতে দিন, আমি দূরে আছি। বলুন বলুন হাতিয়ার করে সুজিতা, আপনারা সকলেই চলছেন। দূরে আছেন, বিরোধীদের সকলেই কণ্ঠ- বলছেন, বলুন কথা বলবো, আমি বলুন ইন্টারফেয়ার করবো। বলুন। বিরোধীদের কণ্ঠরোধ করতে আমি চেয়েছেন। বলি যে না, দেখুন আমরা তো দূরে দূরে 300 রয়েছি, উপরে বিজেপির আপনারা যে কার্যকর্তাদের যার খুন সময় করেছেন, যার বাড়িচারা সময় সে করেছেন, বলুন, একমাত্র সুবিধা পুলিশকে হয়। হাতিয়ার করে আমাকে দিয়েছেন। 2 কোনো মিনিট সময় কাজ দিন, করতে আমি দেয়নি। বেশি সময় শুভজিৎ দেবো দা না। অনেকক্ষণ ধরে কি পুলিশের বলতে থানা, চাচ্ছেন, আমি শুভজিৎদাকে একটু সময় পুলিশের দেবো। থানাকে আপনারা থামা বলছি, কার্যকর বৈশালী। আসবো। পার্টির কার্যালয় বানিয়েছিলেন। শুভজিৎ দা বলুন। আমাকে 2 মিনিট সময় দিন, আপনারা যা ইচ্ছা বলুন। তারপরে শুনুন, রাজ্যে একটা নতুন সরকার এসছে, সেই সরকারের রাজনৈতিক যে মতামত তার সঙ্গে আমরা বিরোধী, কিন্তু প্রথম কথা হচ্ছে সেই সরকারকে তো আমার টাইম দিতে হবে। সে যা প্রমিসেস করেছিল সেই প্রমিসেস গুলো করতে পারে কি করতে না পারে, এটা আমি আন্দোলনের দিকে যাবো, সেটা অন্য বিষয়। আমার কথা, তৃণমূল এখানে যে লম্পজম্পটা করছে এই টিভির মধ্যেই করছে। আমি আপনাকে বলছি, আপনি এলাকায় যান, এলাকায় শুনুন, তৃণমূল নেতারা তো এলাকায় করতো, এলাকায় তৃণমূল শূন্য। আমরা বলছি তৃণমূলের যারা কর্মীরা আছে তাদেরকে আমরা গিয়ে বলছি, আশ্বস্ত করছি যে তোমরা থাকো, আমরা আছি পাশে। যারা বিজেপির ক্ষেত্রেও যদি এই জিনিসটা করেছে 21 সালে, আমরা তাদেরকেও বলেছি। আমার কথা, আমরা গণতান্ত্রিক পরিবেশ চাই, কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনে তৃণমূল নামক যে পার্টিটা, যে পার্টি নয়, যে পাবলিক কোম্পানি ছিল, যে কোম্পানি ছিল চুরি করার কোম্পানি, সেই কোম্পানি কিন্তু টাটা বাই বাই হয়ে গেছে। তাই তাদের কোনো ফেরার কোনো সুযোগ নেই। ওনারা কেরালা থেকে একটা গুছিয়ে দল, দিয়েছেন। সেই দলের নির্বাচনে ওনাদের প্রতিনিধি কোনো থাকতে পারে, রাজ্যে ওনারা পার্টি ক্ষমতায় অফিস থাকতে নেই। পারে, অমুক থাকতে পারে, তমুক থাকতে পারে, কিন্তু পার্টির যদি কর্মী সমর্থক না থাকে, তাদের যদি লোক না থাকে, তারা যদি না বেরোয়, সেই পার্টিটার কোনো মানেই হয় না। পশ্চিমবঙ্গের মাটিতে সেই তৃণমূল পার্টিটা 4 তারিখে এবার উঠে গেছে। আমরা বারবার একটা আহ্বান করছি আপনার টিভির মাধ্যমে, পশ্চিমবঙ্গে যারা বিজেপি বিরোধী, যারা বিজেপির বিরুদ্ধে, যারা সরকারের বিরুদ্ধে, যারা এই ফ্যাসিজমের বিরুদ্ধে, তারা আমাদের সঙ্গে, বামপন্থীদের সঙ্গে আসুন। এইসব তৃণমূল ফিনমূল ইতি হয়ে গেছে, আর আসবেও না পশ্চিমবঙ্গে কোনোদিন। আসার পার্টি নয়, কোনো আদর্শ ভিত্তিক পার্টি নয়, তাই তারা কোনদিন আসতে পারবে না। 2, আপনি যে কথা বললেন 40% ভোট ভোটটা ট্রান্সফারের কথা, 4% হলো কেন? আগের বারে লোকসভা ভোট, অবশ্যই আপনারা আগের জোর বারে করুন আগের না। লোকসভা ভোটে নিজেদের সিপিএম ভোট ধরে রাখতে পারেন বাম কেন? পন্থীদের ভোট, কংগ্রেসের ভোট, তৃণমূলের ভোট, বিজেপির ভোট, সরাসরি সুজিতা, যে ভোট, বাম একেবারে তৃণমূলের নিশ্চিন্ত হয়ে কর্মীরা গেছিল, জিত আজকে করিয়েছে বিজেপিতে। 26-এ তারা খাতা খুলতে পেরেছে, আপনারা কি সেই জায়গাতে দাঁড়িয়ে বড় কোনো ভূমিকা পালন করতে পারবেন, এই আশা কি রাখছেন? 2011 সাল, 1 মিনিট, 2011 সালে যখন সিপিএম নির্বাচনে হেরেছিল, সিপিএম এলাকা থেকে পালিয়ে যায়নি, বা সিপিএম কে লোকে চোর চোর বলে স্লোগান দেয়নি, সিপিএম এর নেতাদেরকে লোকে চোর, চুরি করেছে, দুর্নীতি করেছে এই অপবাদ দেয়নি। কিন্তু তৃণমূল হারতেই পারে, গণতন্ত্রে হারবে একটা দল, জিতবে একটা দল, সেটা কোনো বড় ব্যাপারই নয়। কিন্তু তৃণমূল চোর চিটিংবাজি করেছে, খালি আমরা বলছি নয়, যারা তৃণমূল কথা তারা বলছে। আরে তৃণমূলের মুখপাত্র রিজু দত্ত, তৃণমূলের মুখপাত্র কোহিনুর মজুমদার, তৃণমূলের মুখপাত্ররা এসে বলছে যে তৃণমূল পার্টিটা একটা চোরের পার্টি, তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর, দুর্নীতিবাজ। আমি বলছি নাকি? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নামে বলেছে কে? তৃণমূলের মুখপাত্ররা। তাহলে তৃণমূল পার্টির যারা মুখপাত্র, তারা তৃণমূলকে চোর বলছে। এই পার্টি আর আছে? পশ্চিমবঙ্গ থেকে না, ভারতবর্ষ থেকে না, ইতিহাসের পাতায় লোকে তৃণমূলকে মনে রাখবে যে এরা অভিনব কায়দায় চুরি করেছে। সুকান্ত দা, সত্যি কি তাহলে তৃণমূল ইতিহাস হয়ে গেল? আপনি ঠিক যেমনটা বলছিলেন যে রাজনীতিতে ভেসে থাকার চেষ্টা এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের, এতক্ষণ আলোচনা শুনে কি মনে হচ্ছে? দেখো, শুভজিৎ স্বীকার করবে যে 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে বামদের যেভাবে তৃণমূল কংগ্রেস বিভিন্নভাবে কর্মীদের আঘাত এনেছিল, যেভাবে করে, মানে তাদেরকে নমিনেশন ফাইল করতে দেয়নি, তারপর থেকে কিন্তু দেখা গেছে যে বাম কর্মী সমর্থকরা, এটা আমার কথা না, সীতারাম ইয়েচুরি তখন সাধারণ সম্পাদক, তিনি বলেছিলেন যে মূলত কিছু ভোট কিন্তু বামপন্থীদের বিজেপিতে যাচ্ছে। কারণটাই হচ্ছে একটা সেফটি ভালভের কাজ করা। কারণ 2018 যে পঞ্চায়েত নির্বাচন, যেটা দুর্নীতি একটা দেখেছি, যে মারামারি হানাহানি দেখেছি, সেখান থেকে অক্সিজেন পেতেই বামপন্থী যারা ছিল, যারা, আমি এটা বারবার বলছি, তারা হয়তো অনুগত দলের, কিন্তু তারা চেয়েছিল এই তৃণমূল কংগ্রেসের অপশাসন থেকে মুক্তি পেতে। সেটা একটা কারণ। কিন্তু তোমায় মনে রাখতে হবে, তৃণমূল কংগ্রেস কোন রেজিমেন্টেড পার্টি না, বা ক্যাডার বেসড মাস পার্টি না। সুতরাং যার দল, একটা দলীয় তন্ত্র থাকে, সুপ্রীতি,
সেই দলীয় তন্ত্রটা তুমি যদি দেখো, সেখানে এক এবং অদ্বিতীয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেকেন্ড ইন কমান্ড হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা শুভজিৎ ঠিকই বলেছে, 2011-তে যখন বামপন্থীরা এই পশ্চিমবঙ্গ থেকে চলে যায়, তাদের কিন্তু জনপ্রতিনিধিরা সেই জায়গায় ছিল, মানে এক সময় জনপ্রতিনিধি। কিন্তু তৃণমূল কংগ্রেস চলে যাবার পর তাদের অবস্থা এমন জায়গায় পৌঁছেছে যে তাদেরকে না কোনো উঠে দেখা যাচ্ছে, ইভেন কোনো জায়গায় কংগ্রেস নিজের দলীয় কার্যালয় নিজেরাই ফিরিয়ে নিয়েছে। সুমন্ত তার দা, মানে তাহলে কি তুমি- কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেস নিজেও আজকের দিনে বুঝতে পারছে যে তারা প্রথম 5 বছরে যে কাজটা করেছিল পরবর্তী 10 বছরে সেটা করতে পারেনি, বরং ব্যাকফুটেই গেছে সমানে? দেখো, দুর্নীতি যার মূল প্রাতিষ্ঠানিক দুর্নীতি, শিক্ষা, স্বাস্থ্য, সর্বত্র এটা ক্যান্সার ধরে গেছে। তো এই পচনটা কিন্তু সিন্ডিকেটরা আছে। এইসব কিছু কিন্তু আমি বলছি না যে বামপন্থী সময় ছিল না, যখন বামফ্রন্ট ছিল, কিন্তু এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির ক্ষেত্রে মানুষ আর পেরে উঠতে পারছিল না। মানুষ এই দান খয়রাতি চাইছিল না, মানুষ চাচ্ছিল কর্মসংস্থান, যোগ্য শিক্ষকরা যেন তারা চাকরি পায়, কিন্তু সেটাও ছিল না। কোন রকম ভাবে দুর্নীতিকে আরো ধামাচাপা দেয়া। কারণ সন্দীপ ঘোষকে যখন প্রমোশন দেওয়া হয়, সুপ্রীতি তুমি একটি মেয়ে হয়ে তুমি কি আশা করতে পারো সেই সরকারকে, এখানে অভয়ের মাকে এইভাবে আজকে রাজনীতির আঙিনে আসতে হয়েছে, তারপরে কি কেউ এটা মেনে নেবে? সুতরাং আমি এখনো বলতে চাই না যে তৃণমূল কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে যাবে। এটা মনে হয় না রাজনৈতিক এই আবহে এখনো বলা প্রয়োজন, মানে এখনই বলা যায়। কিন্তু এটা বলতে হবে প্রাসঙ্গিকতা কিন্তু হারিয়ে যাবে যদি এই 80 জন বিধায়ককে সঙ্গে না রাখতে পারে। একদমই। শুভজিৎ দা, উত্তর নেব। শুভজিৎ দা, শুনুন, পশ্চিমবঙ্গে বা বাইরে অন্য জায়গায় মানুষ 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 ভোটে হারতেই পারে, মানুষ ভোটে হারতেই পারে, সেটা বড় কথা নয়। আচ্ছা, আপনি দেখেছেন বুদ্ধবর্ষে হারার পর বুদ্ধবর্ষের বাড়ির সামনে বিক্ষোভ হয়েছে? আপনি দেখেছেন যে সিদ্ধার্থ শঙ্কর রায় ভোটে হারার পর তার বাড়ির সামনে বিক্ষোভ হয়েছে? আপনি দেখেছেন যে অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে বিজেপির নেতারা তারা যখন বিভিন্ন সময় মানে নির্বাচনে হেরেছে তাদের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ হয়েছে না? হয়নি। তার কারণ কি বুঝতে পারেন? তার কারণ হচ্ছে এরা কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, এরা মানুষের গণতন্ত্রকে হরণ করে নেয়নি। আমি স্পেসিফিক্যালি বলছি, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের রাজনীতিটাকে নোংরা করে দিয়েছিল। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। তারা 15 বছর ঘর ছাড়া, তারা 15 বছর বাড়ি ফিরতে পারেনি, তাদেরকে ভোট দিয়ে দেওয়া হয়নি, তাই তার বহিঃপ্রকাশ ঘটছে। আমি আপনাকে বলছি, তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নামগুলো রাজনীতিতে থাকবে না। তৃণমূলের কর্মীরা থাকবে, তৃণমূলের ভোটাররা থাকবে। তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি বিজেপির বিরুদ্ধে হন, বামপন্থী, আমরা যে বর্ডার ইনক্লুসিভ যে কথাগুলো বলছি সেখানে আসুন, আমরা আপনাদের জন্য সবকিছু করতে রাজি আছি। মনীষাদি যেমন জানাচ্ছিলেন যে আপনিও ভোট ছাড়াছিলেন, এবং আপনার ক্ষেত্রেও কি কারণটা একইভাবে তৃণমূল কংগ্রেস? অবশ্যই আমাকে মিথ্যা কেস দিয়ে 2025-এ মার্চ মাস থেকে বাড়ি ছাড়া করে রেখেছিল। আমাকে 15টা মাস আমাকে বাড়ি ছাড়া করে রেখেছিল। একটা মেয়েকে, যেই বাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী, সেই বাংলায় একটা মেয়েকে বিরোধী দল করি বলে আমার কণ্ঠরোধ করার চেষ্টায় আমাকে বাড়ি ছাড়া করেছিল। আমি নিজে পঞ্চায়েত সমিতি জিতেছি, আমার ভুল ছিল যে আমি বিরোধী দলের পঞ্চায়েত সমিতি। আমাদেরকে মার্ডার কেস দেওয়া হতো, মিথ্যা কেসে ভাসানো হতো, আমাদেরকে ভয় দেখানো হতো। না, 2021-এর কথা যদি আমি বলি, 2021-এর ভোট পরবর্তী সময় আমি আবার তৃণমূলের ওইসব অঞ্চলে, উপদ্রুত অঞ্চলে বিজেপি কর্মীদের উপর উত্তর কলকাতায় কিছু হামলার ঘটনা ঘটেছিল। তখন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে আমরা দেখেছিলাম তাদের বাড়িতে ঘরে ফিরিয়েছে বিজেপির কর্মীদের। আপনাদের যদি ফুটেজ থাকে, অনেকের আর্কাইভে সেটা আছে, তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ তাদের বাড়িতে ফিরিয়েছিলেন। এই জিনিসটা ধরুন, আলেকজান্ডারের প্রতি আলেকজান্ডার পুরুর সঙ্গে যে ব্যবহারটা করেছিলেন, সেই ব্যবহারটা আমরা তো আশা করব নতুন সরকারের কাছেও, যে আমাদের যে কোনো মানুষ বাড়ি ছাড়া হওয়া তার জন্য হোক, যে কাউকে বাড়ি ছাড়া করবে সে যে দলের। কিন্তু পার্থসারথীদা, একটা প্রসঙ্গ আজকে বারবার উঠে আসছে যে তৃণমূল কংগ্রেসকে এই মুহূর্তে কোথাও নাকি দেখা যাচ্ছে না, বা অধিকাংশরাই মুখ খুলছে দলের বিরুদ্ধে। কেন? যে কোনো কিছুর হার জিত তো রয়েছে, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনারা কি একবারে ঘর ঢুকে যাচ্ছেন কেন? এই জিনিসটা একদমই নয়। আমাদের কর্মীরা আপনি দেখতে পাবেন পাড়ায় পাড়ায় প্রত্যেক জায়গায় তৃণমূল কর্মীরা রয়েছে। কারণ আমরা কেন আমরা বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক লড়াই করেছি এতদিন কিন্তু আপনারা বিজেপির সঙ্গে আমাদের একটা ব্যক্তিগত ঝামেলা, রাজনৈতিক লড়াই।
থেকে এবং চলে গেছে। আদালতে এখন অভিযোগ পাবলিক আছে। আমাদের বাংলা বাইরে আইন বাইরে প্রথমে বেরিয়েছে। SIR নিয়ে আপনারা পাবলিকের এবং উপরে SIR আপনি অত্যাচার জানেন করেছেন। 2 টিভিতে শতাধিক আপনারা মানুষের তো মৃত্যু বক্তব্য হয়েছে। পাবলিক খেপে এটা আছে। তো অস্বীকার করা যাবে রাস্তায় না। কোথায় আপনারা আপনারা পুলিশকে হাতিয়ার তারপরে করে মারতে হচ্ছে আপনারা কোথায় শ্মশানে যারা শান্তি একটা বিরাজ ভোট করেছে। কোনো এলাকায় খুঁজে পাওয়া ওরা যাচ্ছে ডায়লগ ভোট করতেছে হয়েছে, না? ভোট অত্যন্ত লজ্জা করে ভালো না? হয়েছে। কোনো এটা ভোট অস্বীকার বিহার করা পার্টি যাবে না। তৃণমূল কংগ্রেস? কিন্তু তার আগে একটা SIR বিহার পার্টি? যেভাবে ওরা কথা বলছেন আমাদের আপনারা এখানে? 2 কোন মুখে শতাধিক টিভিতে আসেন মানুষের আপনারা? মৃত্যু হয়েছে চোরের আতঙ্কে, 30,000 চাকরি খেয়ে সেটাও নিয়েছে। তো আপনি অস্বীকার চুরি করতে কোন করেছে। মুখে পারবেন না। আপনারা টিভিতে আসেন? তৃণমূল লজ্জা করে না? প্রাসঙ্গিক আছে ধর্ষণ করেছে। এবং আরেকটা জিনিস চোর এই ধর্ষণ ট্রাইব্যুনালে করেছে, যে জেল 27 লক্ষ করেছে। মানুষের বড় নাম কথা তোলার বলতে কাজ গেলে চলছে কিসের এত বাচ্চা তার বেকার মধ্যে করে এখন রেখেছে, যদি চাকরি 99.99% হয় লোকের হয় নাম উঠে হয় গেছে, সম্পত্তি দান আর না তাহলে দাও। বলতে বাংলায় হবে হাজার হাজার পরিযায়ী vindictive ভাবে এই কোনো 27 কোনো লক্ষ পার্টি লোকের নাম চোর বাদ চিঠি দেওয়া পার্টি হচ্ছে। এইটা তো পুরো অভিপ্রেত পাবলিক নয় খেপে আছে গণতন্ত্রে। আপনাদের উপর, বড় পাবলিক কথা খেপে আবার। আছে, জনসাধারণ খেপে সাহস আছে নেই আপনাদের এলাকায় উপর। বেরোনোর ক্ষমতা নেই, ডায়লগ মারছে বড় বড় না, না, ক্যামেরাতে। আপনারা আপনি লক্ষ্মী যখন ভান্ডারের মানুষের নামে নাম লক্ষ্মীদের যাদের রেট বাদ মিটিয়ে দেওয়া দিয়েছিল। হয়েছিল, মমতা ব্যানার্জি রেট তাদের মিটিয়ে মধ্যে দিয়েছিল। 99% হলে এর বেশি 50,000, নাম স্কুল এখন দর্শন হলে 1 ট্রাইব্যুনালে লাখ, তারা প্রেগনেন্ট ফিরে হয়েছে পেয়েছে। 1.5 লাখ, লজ্জা লাগে আমরা না? বাঁচাবো এদের যে পশ্চিমবঙ্গে ছাড়া প্রধানমন্ত্রী আমাদের হিসেবে আমরা সমাজের লড়বো ছাড়া বিজেপির বিরুদ্ধে। ভোটটা হলো, আপনারা টাটা বাই সেখানে বাই, কোনো অন্যান্য তৃণমূল তৃণমূল নেই, সোচ্চার হাওয়া। না হলেও আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সোচ্চার হয়েছিলেন, আদালতে ছুটে গিয়ে সওয়াল করেছে। আপনাদের কর্মীদের কিন্তু উদ্দেশ্যে বলছি যারা রাষ্ট্রযন্ত্রের আপনাদের বিরুদ্ধে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের সাফল্য মহিলাদের পাওয়া লক্ষ্মী যায় না। ভান্ডার পুরো দিয়ে রাষ্ট্র মহিলাদের ঝাঁপিয়ে রেট পড়েছিল মিটিয়ে দিয়েছে। মমতা ধর্ষণের রেট বন্দ্যোপাধ্যায়কে বেড়ে দিয়েছে। সরকারের এখানকার বিরুদ্ধে হলে সরিয়ে আসুন, আর কোনো বিকল্প নেই। যেই রাজ্যের মুখ্যমন্ত্রী চোর একজন টিম মহিলা, তৃণমূল হাওয়া হয়ে সেই গেছে। রাজ্যের মহিলারা সুরক্ষিত নয়। তার জন্য আজকে এই বাংলার মহিলারা, মা বোনেরা আজকে নবান্ন থেকে 14 তলা থেকে উড়িষ্যায় আপনাদেরকে একের ফেলে পর এক দিয়েছে। ঘটনা ঘটছে। উড়িষ্যায় যে মহিলাটা সেখানে কি খুব সুরক্ষিত? যোগী রাজ্যে মহিলারা কি খুব সুরক্ষিত? এটা আমার প্রশ্ন আছে। আপনি দিল্লি থেকে কত মহিলা নিখোঁজ হয়ে যাচ্ছে, রেখা গুপ্তার রাজ্যে দিল্লিতে মহিলারা কি সুরক্ষিত? এই প্রশ্নগুলো তো উঠবে। ব্রিজভূষণের মতো একজন মানুষ ক্রীড়া আরে মহিলারা তো তৃণমূল না, কোনো বক্সিং সুরক্ষিত নয়। বক্সিং অ্যাসোসিয়েশন, আপনাদের আমলে তিনি মহিলাদের সঙ্গে যে ব্যবহার করেছে, মহিলারা সুরক্ষিত তাই সেগুলো কি নেতা ধর্ষণের হাতরাস, চার্জ দিয়েছে। উন্নাও, সেগুলো কি আমরা ভুলে গেছি? মহিলারা উঠে ব্যাপক আসেন। কেলেঙ্কারি মধ্যপ্রদেশে আপনারা আসেন কেন দুর্নীতি টিভিতে? নিয়ে যারা মরে, অন্তত কিছু কিছু চুপ শিক্ষা থাকুন, দুর্নীতিতে কর্মীদের পাশে এখন দাঁড়ান। বাংলায় ব্যাপক কেলেঙ্কারি পাশে না দিয়ে ডায়লগ কেলেঙ্কারি আর দিদিকে হয়নি, সেগুলোও বলতে সেই হবে। ভরসাটা দিয়েছে বলে আজকে বেশ, ভোট আমি পেয়ে থামাবো, আজকে আমি থামাবো, বিপুল আমি আবারও সংখ্যায় ফিরবো আলোচনার বিজেপি মধ্যে। সরকার করেছে। আমি সবাইকে থামাবো, আমি Sorry. সবাইকে থামাবো, এক এক করে উত্তর নেবো, আবারও ফিরবো আলোচনার মধ্যে। সময় একটা বিরতিই, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। যে মমতা বন্দ্যোপাধ্যায় 34 বছরের দীর্ঘ বাম শাসনকে হটিয়েছিলেন এবং অসাধ্য সাধন করেছিলেন বলাই বাহুল্য, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বামেরা তো না করলেনই, আজকে কংগ্রেসের তরফ থেকেও এক প্রকার প্রত্যাখ্যান। কিভাবে? অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস নেতা, তিনি কি জানালেন একবার শোনাবো। আমি আলোচনাতে ফিরবো, তবে তারই মধ্যে অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য আমি পরবর্তীতে শোনানোর চেষ্টা করবো। আমি একটু আলোচনায় চলে যাব এই মুহূর্তে। আমার সাথে আবারও জুড়ে গেছেন, সকলেই রয়েছেন। আমি সুকান্তদার কাছে একটু যাব। সুকান্তদা, এই যে অভিযোগ, পাল্টা অভিযোগ উঠে আসছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো বলা যায় যে কংগ্রেসী রাজনীতি থেকেই তার হাতে খড়ি, সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে অধীর রঞ্জন চৌধুরী তিনিও সোজাসুজিভাবে না করে দিলেন বা গড়িয়ে তিনি কি বললেন যে আগে রাহুল গান্ধীকে মানতে হবে লিডার হিসেবে, তারপরে তারা ভাববেন জোটে আদেও যাবেন কি যাবেন না। সেখানেও কি ফাটল? দেখো, এটা বোঝা মুশকিল। শুভঙ্কর সরকার জবে থেকে দায়িত্ব সামলাচ্ছেন, তিনি কোনো জোটের পক্ষপাতী নন। অধীর বাবু কিন্তু বামদের সঙ্গে সখ্যতা বজায় রেখেছিলেন এবং আমরা জানি জোট হয়েছিল। এবার জোট না হতে ভালোই হয়েছে, মূলত কংগ্রেস দুটো, বামফ্রন্ট একটা পেয়েছে। এবার আমার যেটা বিশ্লেষণ, যেটা বলছি যে কংগ্রেসকে ভাঙিয়ে তো তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে। কংগ্রেসের ক্ষতি 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের পর বামেদের শুধু ক্ষতি হয়, কংগ্রেসেরও ক্ষতি হয়েছে। কংগ্রেসের অফিসগুলোকে এই রীতিমতো পুনর্দখল করতে হয়েছে যখন এই যে বিজেপি ক্ষমতায় 2026 এই যে জাস্ট এলো। এবার আমার বিষয়টা হচ্ছে যে কংগ্রেস বা বাম তারা যদি সমদূরত্ব বজায় রাখে তাহলে ঠিক আছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একদম, আমি আবারও বলছি যে যেহেতু তার কোনো রাস্তা নেই, এর জন্য অতি বামদের কথাও তিনি বলেছেন। মানে তিনি এখন কোনোভাবে, আবারও বলছি, তিনি কোনোভাবে রাজনীতিতে ভেসে থাকতে চাইছেন, কারণ পাওয়ারটা তার প্রয়োজন। ক্ষমতার দাম্ভিকতা আমরা দেখেছি, তিনি রেজিগনেশন দেয়নি,
সুতরাং এই মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা চেনেন তারা জানেন হুম, যে তার রাজনীতিটা কিন্তু খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতি নয়। কারণ তিনি যখন ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখতে চান এবং এত বড় দুর্নীতির অভিযোগ থাকার পর এবং একটা বক্তব্য রাখেন না যে একটা তার নতুন সরকারের প্রতি কোনো শুভেচ্ছা থাকলো, আমাদের যে কোনো ভুল থাকলে তার জন্য জনগণ ম্যান্ডেট দিয়েছে, এটা বলতেই পারতেন, কিন্তু বলেননি। সুতরাং এর জন্য কংগ্রেসও খুব সন্তর্পণে পা এগিয়ে দেবে, কারণ যেটা কংগ্রেসের হচ্ছে মেন হাইকমান্ড, এই হাইকমান্ডের বক্তব্যের সঙ্গে রাজ্যের যে বক্তব্য তা কিন্তু সুপ্রীতি মিল হয় না। সে কারণে অধীর চৌধুরী বললেন রাহুল গান্ধীকে আগে এই বিষয়ে বক্তব্য রাখতে হবে। সুতরাং এটা কিন্তু এখনো পরিষ্কার নয় রাহুল গান্ধী বৃহত্তর ইন্ডিয়া জোটের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতেও পারেন পরবর্তী ইয়েতে। আমি এখনই এজন্য রাজ্য নেতৃত্ব কি বললো তা খুব একটা, এবং অধীর চৌধুরীর গুরুত্ব বা কতটা থাকবে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা, কারণ শুভঙ্কর সরকার এক পার্টি লাইনে চলছেন এবং অধীর বাবু অনেকটাই বলছেন যে এটা বিজেপিকে যে ভোটটা দিয়েছে এটা মানুষ দুর্নীতির বিরুদ্ধে দিয়েছে। কিন্তু এই জায়গাগুলো থেকে ভবিষ্যৎটা দেখো, আমি রাজনৈতিক জ্যোতিষী হতে চাই না, আমি বলতে চাই যে বিজেপি যদি তার এই হানিমুন পিরিয়ডের পরে তাদের যে সংকল্প পত্রের সব সংকল্প না হোক অন্তত 50 থেকে 60% পূর্ণ করতে পারে, তাহলে হয়তো বিদ্রোহটা হবে না বা তাহলে এই পুঞ্জীভূত হবে না। কিন্তু ইন্ডিয়া জোটের প্রাসঙ্গিকতা রক্ষার্থে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন ফিউচার হয়তো কংগ্রেস নিতে পারে। আমার মনে হয় না যে এই একটা দুটো বক্তব্যের মাধ্যমে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস বা বামেদের অবস্থানটা এই মুহূর্তে বোঝা যেতে পারে। কারণ হাইকমান্ড কি বলে সেটা দেখার বিষয়। একদম। আমি একটু পার্থ সারথীদের কাছে আসবো অনেকক্ষণ ধরে। হ্যাঁ পার্থদা। আমার এখানে বলার আছে, অধীর রঞ্জন চৌধুরী যে মন্তব্য করেছেন উনি কিন্তু ওনার প্রতি সম্মান রেখেই বলছি, উনি গত লোকসভা নির্বাচনে হারার পর বলেছিলেন যে ইউসুফ পাঠানকে বাইরে থেকে আমদানি করে ওনাকে হারানো হয়েছে, কিন্তু এবার বিধানসভা নির্বাচনে ওনার নিজের গড়ে উনি আবারও হেরেছেন। অধীর রঞ্জন চৌধুরীটা এখানে প্রসঙ্গ নয়। কংগ্রেসের সর্বোচ্চ নেতা রাহুল গান্ধী কি বলেছেন, বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনে যে এখানে 100টা কেন্দ্রে রিগড হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে জোর করে হারানো হয়েছে। এবং রাহুল গান্ধী এও বলেছেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছে বলে বিদ্রুপ করবেন না, নিজের কর্মীদের শাসন করেছেন। রাহুল গান্ধীর বক্তব্যের পর নিশ্চয়ই অধীর রঞ্জন চৌধুরী কি বললো সেটা খাপ খায় না, সেটা তো থাকবে। বেশ, আমার যদিও এখানে কংগ্রেসের কোনো প্রতিনিধি নেই, একটা শুভজিৎ দা অনেকক্ষণ ধরে কিছু বলবেন বলছে। শুভজিৎ দা। তৃণমূল কংগ্রেসের নেতাদের একটা বুথে জেতার ক্ষমতা নেই, তারা এমপি হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নিজের যে বিধানসভা যে লোকসভা কেন্দ্র না, ওখানে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় না, একটা বুথে জিততে পারবে না, আর লোকসভা দূরের কথা। আর মমতা বন্দ্যোপাধ্যায় এখন বড় বড় ডায়লগ মারছে, জোট টোট অমুক তমুক। আচ্ছা আপনি একটা কথা বলুন তো, পশ্চিমবঙ্গের মাটিতে এত বছর ধরে যখন দুর্নীতিগুলো হলো, এই দুর্নীতির সময় মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় ছিলেন? এতদিন ধরে যখন নাকি বাম কংগ্রেসের কর্মীরা, আইএসএফ এর কর্মীরা, অন্য দলের কর্মীরা, এমনকি তৃণমূলের কিছু লোকজন তারা আক্রান্ত হলো, তখন উনি কোথায় ছিলেন? পশ্চিমবঙ্গের মাটিতে রাজনীতিটাকে ধ্বংস করে দিয়েছিল। কলেজে কলেজে নির্বাচন হয় না, কলেজের মধ্যে ইউনিয়ন রুমগুলো দখল করে বসে থাকে বাবা কাকা জ্যাঠার মতো লোকেরা, তাদেরকে ঝেঁটিয়ে ঝেঁটিয়ে বিদায় করা হচ্ছে। পশ্চিমবঙ্গে তৃণমূলের যদি সংগঠন থাকতো তাহলে সকালবেলা আইএনটিটিউসি করা লোকেরা বিকালবেলা বিজেপির ঝান্ডা নিয়ে ঘুরতো না। পশ্চিমবঙ্গে নির্বাচন হয়নি বলে আজকে এই আমি একটা শেষ কথা বলি, ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী ভোটে হারার পর রিজাইন করে না বলুন তো? আচ্ছা ভোটে হার জিত হতেই পারে, লোকে হেরে গেলে তো হাসতে হাসতে রিজাইন করে চলে আসে যে মানুষের রায় মাথা পেয়ে দিতে হবে। এত ক্ষমতালোভী মুখ্যমন্ত্রী, এবং গণতন্ত্রের বেশে একটা রাজতন্ত্র ছিল পশ্চিমবঙ্গে, গণতন্ত্রের বেশে রাজতন্ত্র চলেছে। মনীষাদি, নতুন সরকারের কাছে অনেক আশা আকাঙ্ক্ষা সমস্ত কিছু থাকছে। আজকে আমরা দেখলাম 6টি সিদ্ধান্ত ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী গ্রহণ করেছেন। মনীষাদি, আগামী দিনের পরিকল্পনা? আগামী দিনের পরিকল্পনা, আজকে বাংলার মানুষ বিজেপিকে আশীর্বাদ দিয়েছে, সরকার গড়েছে, এবং বাংলার মানুষ চাইছিল পরিবর্তন এসেছে। শুধু সরকার পরিবর্তন না, এখন শুধু বিজেপি সরকার না, এই সরকার হচ্ছে পশ্চিমবঙ্গের সরকার। এবং এই পশ্চিমবঙ্গের সরকার, আমাদের মোদিজি বলে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। তো আমরা কোনো জাতি ধর্ম বর্ণ
এবং কে কোন পার্টি করে তাদেরকে আমরা ভেদাভেদ করে রাজনীতিটা করব না। যেভাবে তৃণমূল সরকার বলেছিল যে লক্ষ্মীর ভান্ডার যারা করে তাদেরকে ভোট দিতে হবে, তাছাড়া যদি লক্ষ্মীর ভান্ডার নিয়ে মমতা ব্যানার্জিকে ভোট না দেয় তারা গদ্দার। কিন্তু লক্ষ্মীর ভান্ডারটা যেরকম সরকারি প্রকল্প, তেমনি অন্নপূর্ণা ভান্ডারও সরকারি প্রকল্প, এবং এই অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে এই পশ্চিমবঙ্গের সরকারের যেন প্রত্যেকটা প্রকল্প আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারি। না, মনীষাদির নেটওয়ার্কের একটু গন্ডগোল রয়েছে, যার জন্য সঠিকভাবে কথাগুলো আসছে না। আমাদের সময়ও যেহেতু শেষ, তাই আলোচনাও এখানে শেষ করতে হবে। চুরি হয়ে গেছে, আপনারা দেখেছেন আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী শপথ আমার গ্রহণ একটা করার ছোট পরে। জিনিস বলার আছে। বেশ, একেবারে সংক্ষেপে শুভজিৎ দা, একেবারে সংক্ষেপে। আমি বলছি যেই কথাগুলো, যে প্রমিসেস গুলো সরকার রেখেছিল সেগুলো পালন করার প্রয়োজন রয়েছে এবং শিগগিরই। এখন লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বেকার যুবদের যে ভাতা, সেই টাকা কিন্তু তাদের অ্যাকাউন্টে এখনো পৌঁছায়নি, অবিলম্বে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ। এবং 2, যে টাকা যেটা প্রমিস করা হয়েছিল, যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্ট। এবং 3, যেটা আমার খুব গুরুত্বপূর্ণ কথা, আমরা যারা গবেষণারত ছাত্র, আমরা গত 5 মাস কোনো ফেলোশিপ পাইনি, যারা SBM এর আওতায় আছি। এই ফেলোশিপ অবিলম্বে ডিসবার্স না করলে অনেকের ক্ষেত্রে তাদের কিন্তু গবেষণার ক্ষেত্রে ঘাটতি হচ্ছে, লেখাপড়ার ক্ষেত্রে ঘাটতি হচ্ছে। নতুন সরকারের কাছে আমি আহ্বান করব যেন এই টাকা অবিলম্বে ছেড়ে দেওয়া হয়, এবং যেটা আমাদের দীর্ঘদিনের দাবি যে 8,000 টাকাটা ন্যূনতম 15,000 টাকা যাতে স্কলারদেরকে দেওয়া হয়, রিসার্চ স্কলারদের। সিপিএম তো কোন রকম লক্ষ্মী ভান্ডার থেকে কোনো সুবিধা দেয়নি মানুষকে। বেশ, আর 34 এই বছরে আলোচনা কিচ্ছু দেয়নি। এগিয়ে নিয়ে যেতে পারবো না। আমি প্রত্যেককেই জানাচ্ছি ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। যেহেতু সময় শেষ, তাই এখানেই শেষ করতে হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সুকান্ত ঘোষ, আমি ধন্যবাদ জানাচ্ছি সুকান্ত দাকে। মনীষা সরকার বিজেপির থেকে ছিলেন, পার্থসারথী গুহ তৃণমূল এবং বামেদের থেকে ছিলেন শুভজিৎ সরকার। আমি প্রত্যেককেই জানাচ্ছি ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তবে নতুন সরকার ক্ষমতায় এসেছে, বাংলায় পালাবদল হয়েছে, আর সেই পালাবদলের পর এবার বাংলার যে প্রতিশ্রুতি রয়েছে তা কত পূরণ করতে সক্ষম হবে আগামী দিনের সরকার। একদিকে যেরকম দেখার, ঠিক অন্যদিকে 70-এর কোটা পেরিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে কি আর ঘুরে দাঁড়াতে পারবেন? সবটাই থাকলো প্রশ্নের মধ্যে। শেষ করবো আজকের আলোচনা এখানেই। পরবর্তীতে দেখুন সংবাদ।